এই যে ভাগাভাগি, এই ভাগাভাগিটাতে ওরা কেউই মানে তৃপ্ত না, আরও চায়। ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে মুসলমানদেরকে এক ধরনের মানে নির্যাতনের, ভারতে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে এটা পৃথিবীর টপ 3 মানে সংখ্যালঘু নির্যাতনের একটি। সরকারের ভেতরে যখন এই সম্পত্তিটা নিয়ে যাওয়া হবে তখন কি আজমি শরীফ থাকবে, তখন কি মসজিদগুলো থাকবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আসছে। 47-এর পর ধারাবাহিক ভারত পাকিস্তান সংঘাত লেগেই আছে। যুদ্ধ হয়েছে, ছোট ছোট সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। সাধারণ মানুষ, সামরিক বাহিনীর লোকজন, তাদেরও পরিবার আছে। দুই রাষ্ট্র যুদ্ধ করে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গাতেই তো বাধাগ্রস্ত হয় বা বাধা তৈরি হয়। এবং এখন কোনো একটা সুনির্দিষ্ট দেশের যুদ্ধ একটা দেশেই সীমাবদ্ধ থাকে না, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলও বিস্তৃত হয়। ভারত পাকিস্তানের এই সম্পর্ক কেন এবং আদৌ কি ঠিক হবে? ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতরে যে এই যুদ্ধ চলছে, এই যুদ্ধটা পঞ্চম যুদ্ধ হতে যাচ্ছে, তো এটার কারণ কি আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, তার আগে আমি একটা হিস্টোরিক নোট একটু আলোচনা করে আসতে চাই। প্লিজ। সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের ভিতরে এখন পর্যন্ত যুদ্ধ হয়েছে 4টা যুদ্ধের ভিতরে 3টা যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। 1947-48 সালেরটা কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, 1965 সালে একবার কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, আর 1999 সালে যে কার্গিল যুদ্ধ, এটাকেও কাশ্মীর নিয়ে যুদ্ধ বলা যায়। আরেকটা যুদ্ধ যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, এটা বাংলাদেশ নিয়ে 1971 সালে। 1971 সালে যখন বাংলাদেশ বিজয়ী হয় এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু 90,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল, আমরা জানি। কিন্তু আমরা অনেকেই জানি না এরা আসলে আত্মসমর্পণের উপরে কোথায় গিয়েছিল। এরা প্রথমে আত্মসমর্পণ করার পর গিয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়া তখন করলো কি, 1972 সালে সিমলায় একটা সম্মেলন করলো। এই সিমলা সম্মেলনে যখন ইন্ডিয়া যায়, তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা কূটচাল চালে। কূটচালটা কি? প্রথমেই সে বাংলাদেশ গভর্নমেন্টকে বলে যে আমার হাতে যে পাকিস্তানি 90,000 সৈন্য আছে, এরা তো যুদ্ধ অপরাধ করেছে, তুমি পাকিস্তানের কাছে বলো যে এদের সবার বিচার করতে চাও তুমি আন্তর্জাতিক আদালতে। ওকে, আচ্ছা। এবং ওখানে 100 না 150 জন বড় দাগের মানে যুদ্ধ অপরাধীকে চিহ্নিত করা হলো এবং তাদের বিচার চাইলো বাংলাদেশ। ঠিক আছে, এরপর ইন্ডিয়া আবার পাকিস্তানকে বলল যে আমি বাংলাদেশকে ম্যানেজ করব, ওরা আর এই বিচারটা চাইবে না। বিনিময়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, যে রেখাটা আছে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝখানে যে সীমান্ত, এটা এতদিন পাকিস্তান মানত না। এই 72 সালে এসে সে বলল যে তুমি যদি এটা মানতে রাজি হও, তাহলে আমি তোমার সাথে একটা চুক্তি করব। এই চুক্তিটা হচ্ছে সিমলা চুক্তি। আর এই সিমলা চুক্তি যদি হয়, তাহলে আমি বাংলাদেশকে ম্যানেজ করব, ও আর বিচার চাইবে না। ইউ গো ব্যাক টু দ্য নিউজ পেপার কাটিং অ্যান্ড সি, বাংলাদেশ এসে বলছে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ করে দিয়ে সামনে আগাবো। এই ফরগেট অ্যান্ড ফরগিভটা শেখ মুজিবের মুখ দিয়ে বলানোর মাধ্যমে ইন্ডিয়া কিন্তু কি আদায় করে নিল? লাইন অফ কন্ট্রোল। এই হিস্ট্রিক ফ্যাক্টটা একটু শেয়ার করে নিলাম। এবং এবারের যুদ্ধে আপনি যদি লক্ষ্য করেন যে ইন্ডিয়া যখন যুদ্ধ শুরু করার আগে, সার্জিক্যাল স্ট্রাইকটা শুরু করার আগে ইন্ডিয়া বেশ কয়েকটা কাজ করলো। এক নম্বর হচ্ছে সে বলল যে 48 ঘন্টার ভেতরে ভারতে যত পাকিস্তানি আছে তাদের ভিসা ক্যান্সেল করা হলো, তাদেরকে ফিরে যেতে হবে। তারপরে সে বলল দূতাবাসের সংখ্যা কমানো হবে, 50 থেকে 30-এ নামায় নিয়ে আসা হবে। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অ্যাটাশে যারা আছে তাদেরকে বহিষ্কার করা হবে। এবং ফাইনালি যেই বড় জিনিসটা বলছে সেটা হচ্ছে সিন্ধু চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে 1960 সালের, সেই চুক্তিটা সে স্থগিত করে দিল। ঠিক আছে, এর বিনিময়ে আপনি দেখেন পাকিস্তান কী করলো, অন্য সব কটা জিনিস একই করলো, শুধুমাত্র এই সিন্ধু চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে তার পরিবর্তে সে করলো কি, 1972 সালের সিমলা চুক্তি যেটা আছে বলে এটা আমি ক্যান্সেল করে দিলাম। এটা যদি ক্যান্সেল হয়ে যায় তার মানে কি? তার মানে এখন আর লাইন অফ কন্ট্রোল থাকলো না। এখন পাকিস্তান পুরো জম্মু কাশ্মীর পর্যন্ত চাইলে ক্লেম করতে পারে, পাকিস্তান চাইলে জম্মু কাশ্মীর পর্যন্ত অপারেশনও চালাতে পারে। সো এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলে এবার আমি আসি হচ্ছে যে আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন যে ভারত পাকিস্তানের ভিতরে এই দ্বৈরথ সেই 1947 সাল থেকে কেন চলছে, কেন ভারত এবং পাকিস্তান জ্বলছে, এইটার ব্যাপারে একটা ছোট্ট গবেষণা আছে। সেই গবেষণায় মোটা দাগে 8টা কারণ খুঁজে পাওয়া গেছে। প্রথম কারণটা যেটা, সেটা হচ্ছে দেশ ভাগের সময় ধর্মভিত্তিকভাবে দেশ দুটো ভাগ হয়েছিল। এই কারণে যেটা হয়েছে যে মাইগ্রেশন হয়েছে এবং ধর্মভিত্তিক কারণে বিভিন্ন ধরনের ধর্মীয় উত্তেজনার কারণে লোকজন মারা পড়েছে এবং ঘৃণার উদ্ভব হয়েছে শুরুতেই।
2 নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যায় রাজা হরি ছিলেন, উনি ভাবছিলেন যে কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র হবে, কারণ এটা প্রিন্সলি স্টেট ছিল। পাকিস্তান ভাবছিল যে না, কাশ্মীরকে আমি নিয়ে নিব। ভারত ভাবছিল যে কাশ্মীরকে আমি নিয়ে নিব। চায়নাও একসময় ভাবতে শুরু করলো আমি নিয়ে নিব। আলটিমেটলি যেটা হলো যে কাশ্মীর ভাগাভাগি হলো। একটা অংশ চায়না পেল, যেটার নাম হচ্ছে আকসাই চীন। আরেকটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর, যেটা ইন্ডিয়া পেল। আকসাই চীন আর জম্মু এবং কাশ্মীরের মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LOC। আর পাকিস্তান পেলে হচ্ছে আজাদ কাশ্মীর। তো এই যে ভাগাভাগি, এই ভাগাভাগিটাতে ওরা কেউই মানে তৃপ্ত না, আরও চায়। তো এটা আরেকটা কারণ যে ভারত এবং পাকিস্তানের ভিতরে টেনশনের কারণ। এছাড়াও যে বড় একটা সমস্যা আছে, ওই যে ইন্দাস পানি চুক্তি, যেটা ওয়াটার শেয়ারিং নিয়ে, এটা নিয়ে টেনশন চলছে সেই 1960 সাল থেকে। সুতরাং এটা আরেকটা কারণ যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ঝামেলা মিটতে চায় না। নেক্সট একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে ধর্ম। ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে মুসলমানদেরকে এক ধরনের মানে নির্যাতনের ভিতরে, সংখ্যালঘু নির্যাতনের ভিতরে রাখে। এবং আপনি যদি নিরপেক্ষ ইন্টারন্যাশনাল পরিসংখ্যান দেখেন, তাহলে আপনি দেখবেন যে ভারতে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, এটা পৃথিবীর টপ 3 মানে সংখ্যালঘু নির্যাতনের একটি। এখন যেহেতু পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র এবং ইসলাম ধর্মের সেই মানে তাদের ইমানি তাগিদ যেটা আছে, কওমের প্রতি যে মহব্বতটা আছে, এটার কারণে ভারতে যখন তারা দেখে যে বাবরি মসজিদ ধ্বংস করতে গিয়ে 2000 মুসলিম মেরে ফেললো, গুজরাটের রায়টের মাধ্যমে মুসলিম মেরে ফেললো, ইভেন লেটেস্ট ওয়াকফ আইনের মাধ্যমে প্রায় 9.5 লাখ একর জায়গা মানে বিজেপি সরকারের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সরকারের ভেতরে যখন এই সম্পত্তিটা নিয়ে যাওয়া হবে, তখন কি আজমি শরীফ থাকবে, তখন কি মসজিদগুলো থাকবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আসছে। সো এই যে আরেকটা টেনশনের জায়গা। আরেকটা মজার জায়গা টেনশনের আছে, সেটা হচ্ছে পাকিস্তানের রাজনীতি ওদের সামরিক বাহিনী দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। বড় জিওপলিটিক্যাল একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান কিন্তু সবসময় আপনি দেখবেন যে, আমি যদি কোল্ড ওয়ারের কথা বলি, স্নায়ুযুদ্ধের সময়, তখন পাকিস্তান ছিল হচ্ছে ইউএসের এলাই, আর রাশিয়ার এলাই ছিল হচ্ছে ইন্ডিয়া। আবার স্নায়ুযুদ্ধ যখন শেষ হয়ে গেল, আপনি যদি আজকের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন পাকিস্তানের এলাই হচ্ছে চায়না, আর ইন্ডিয়ার এলাই হচ্ছে ইউএসএ। এখন যখন এই যে পোলারাইজেশনের বড় বড় অ্যাক্টর যারা আছে, তারা যখন এই দুইটা দেশের ব্যাপারে দুই দিকে ভাগ হয়ে যায়, তখন ওই দুই দেশের ভিতরে গণ্ডগোল লাগে। কারণ কি, বড় বড় যে মানে রাষ্ট্রগুলো আছে, তারা তো চায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হোক, যুদ্ধ হলে তাদের অস্ত্র বিক্রি হয়। এই যেমন আপনি রাফাল বিমানের ব্যাপারটা দেখলেন, রাফাল বিমান ফ্রান্স বিক্রি করলো, একটা রাফাল বিমান ধ্বংস করলো চায়না, এতে কি হলো, রাফালের দর পতন হলো, ওদিকে আবার জেটেনের দর উঠে গেল। ওদের জন্য এটা হচ্ছে বিজনেস খেলা। আর কিন্তু যে কাশ্মীরকে নিয়ে এই এত সমস্যা, যে কাশ্মীরকে নিয়ে এই যুদ্ধ, 1947-এ তো দেশ ভাগেই হয়েছে ধর্মের ভিত্তিতে, এবং ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেখানে এখনও যারা বসবাস করেন তার 60 ভাগেই মুসলিম ধর্মাবলম্বী। তাহলে সেই ক্ষেত্রে কি এই জিনিসের সুরাহা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখেন, এটা তো ইন্ডিকেশন মানে হিস্টোরিতেও আছে। আমাদের একটা মজার ব্যাপার কি, আমরা নসরাদামাসের নাম শুনেছি। নসরাদামাস খুব বিখ্যাত একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন, উনি সুন্দর সুন্দর ভবিষ্যৎবাণী করতেন। এগুলো নিয়ে আমরা খুব এক্সাইটেড। বাট আমাদের হাদিসেও কিন্তু একটা ভবিষ্যৎবাণী দেয়া আছে, যেটা হচ্ছে গাজাতুল হিন্দ, এটার ব্যাপারে বলা আছে যে এই জায়গাটাতে একটা যে কনফ্লিক্ট হবে, এবং কনফ্লিক্টটার মেইন কারণ যে এই রিলিজিয়ানই হবে, এটার একটা হিন্টস কিন্তু ওখানেও দেওয়া আছে। সুতরাং আপনি যে প্রশ্ন করলেন যে ধর্মীয় যে প্রাধান্যটা ওখানে আছে, ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল, তখন যদি এই জিনিসটাকে অনার করা হতো, তাহলে সম্ভবত আজকে এই জিনিসটা দীর্ঘমেয়াদী হতো।